বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল। দিলীপ ঘোষ কি আবার সক্রিয় ভূমিকায় ফিরছেন? রাত পেরোতেই সেই জল্পনাই বাস্তবের রূপ নেয়। প্রায় ৮ মাস পর বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সল্টলেকের বিজেপি রাজ্য কার্যালয়ে হাজির হন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। দলীয় সংগঠন ও আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে খবর। বৈঠক শেষে কার্যালয়েই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন এতদিন, কিভাবে লড়াই করবেন ঠিক তারপরে সঠিক সময় ময়দানে নামলেন আপনি, এটাই সময় ছিল, আসল সময়। ঠিক সময় নামি, আপনারা জানেন পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব আপনার না, এখন নির্দিষ্ট নেই, দেরি আছে, প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অবধি পুরো বন্ধই থাকবে সভা। সেই জন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্তদা আছেন, তার মধ্যে আমাকে উনি যদি যুক্ত করেন আমি সঙ্গে থাকবো। দিলীপ দা, যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকে দিন? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। আপনি আপনার তরফে কোনো না, এ ব্যাপারে আমি কিছু দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি হয়েছিলেন, কিভাবে লড়াই করবেন আপনার কি শুনলেন? না, সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, কিছু নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রকৃতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো, এটুকু বলছি। এছাড়া বিশেষ সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছে প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায়। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জিতে যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন, সেখানে ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, ওখানে অসম্ভব বলে কিছু না। পেছনে আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনও সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবেই। আগামীকাল থেকে অভিষেক আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়াকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা হয়, তাহলে কি আপনি লড়বেন? দেখা যাক সেটা পার্টি কি বলে। এখন মাসির গোপ বেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, গোপ বেরোক। এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে।
আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটাই? কাঠি রাজনীতিতে চলে না। পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, দুই মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাঁচ হবেই একটু। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলছেন ক্লোজ তো ক্লোজ, তালা মেরে দিলাম আমরা, বাস ঠিক আছে। যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসেনি, নাম বাদ গেছে। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। তো এই প্রায় 1,38,00,000 আরও নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকেও কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসিকে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা? কিসের? সামগ্রিকভাবে যা পরিস্থিতি, বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছিলেন সেটাই করুন, এটাই আমি বলবো। মঞ্চ শেয়ার করবেন? আগে তো মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কী হলো? বল না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কী ব্যাপার? না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্টে, সেখানে হলো না। কিন্তু যখন জিত করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কী ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। সেটা আদৌ কী হবে, ওখানে হবে কি না, খালি নির্বাচন অবধি হবে নাকি, আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে, আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কীভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না। আর যেখানে ইলেকশন এক জায়গায়, যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা, মোটামুটি 98টা কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরেকজন যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। দেখা যাক, আসছে 26-এ লোকে তার জবাব দেবে।